আমার নিজের ছোট বোনও একটু শব্দ নিতে পারে না। সে যখনই আমাদের বাসার মধ্যে থাকে, আতশবাজি যখন ফুটে, ও ভয়ের মধ্যে আমাকে জড়ায় ধরে থাকে আর বলে আপু কখন শেষ হবে, কখন শেষ হবে, কারণ ও ভয় পাচ্ছে এত জোরে জোরে শব্দগুলোর জন্য। যখনই ও আমাকে জড়িয়ে ধরে তখন আমি ওর হার্টবিট শুনতে পারি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ ও এত বেশি ভয় পেয়ে যাচ্ছে এই জোরে জোরে শব্দের জন্য। আতশবাজি পটকা ফুটিয়ে নতুন বর্ষবরণে সবাই উদযাপন করে না, কেউ কেউ ভয়ও পায়। বিশেষ করে ভয় পায় শিশু, পশু পাখি ও রোগীরা। আসছে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে ভীতিকর এই পরিস্থিতি আর তৈরি না করার অনুরোধ জানিয়ে কথাগুলো বলছিল রাজধানীর একটি স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াজিহা জামান। জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের মূল বক্তা ছিল ওয়াজিহা। আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যার, সব বাচ্চাদের পক্ষ থেকে আমি বলছি যে এখানে দুইটা জিনিস যেটা আমরা চাই, সেটা হলো আতশবাজির সময় এগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে, কারণ এটা অনেক প্রবলেম সৃষ্টি করছে। হাজার হাজারটা হার্টের প্রবলেমের বাচ্চারা অনেক কষ্ট করতে হয়েছে। শুধু কষ্টও না, অনেকগুলো কেসেস ছিল যে বাচ্চারা মারা গিয়েছে, সেটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। সো আমরা সব বাচ্চাদের পক্ষ থেকে বলছি যেন বাচ্চাদেরকে আর কানে হাত না দিয়ে ভয় পেতে পারে। আর এটা তো প্রথম প্রস্তাব। আরেকটা জিনিস হলো যে স্কুলের মধ্যে, এই এডুকেশনাল সিস্টেমের মধ্যে আতশবাজি দিয়ে যেন একজন কথা বলতে পারে তা, অথবা পড়াতে পারে আতশবাজির প্রবলেমসগুলো, কারণ এটা সত্যি অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিগত বছরগুলোতে বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে শব্দ ও বায়ু দূষণের গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। জানানো হয়, সবশেষ বর্ষবরণে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টার তুলনায় রাত ১২টায় শব্দ দূষণ বেড়েছিল ৯০%। একই সময়ে বায়ু দূষণ বেড়েছে ৩৬%, যা মুহূর্তে দুর্বল মানুষ কিংবা প্রাণীকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। নববর্ষ উদযাপনের ইম্প্যাক্টে আমাদের 19% গড়ে 7 বছরে 19% বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। সেটি সর্বনিম্ন 6% থেকে সর্বোচ্চ 66% পর্যন্ত হয়েছে। আমরা যদি গড়ে চিন্তা করি তাহলে ওভারঅল ঠিক আগের দিনের তুলনায় সেলিব্রেশনের দিন 74% শব্দ দূষণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এবং এই সময়টিতে গড়ে দেখা যাচ্ছে যে প্রায় 90% সময় 70 ডেসিবেলের বেশি শব্দ উৎপাদন করেছে এই 2 ঘন্টা। আপনারা জানেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেউ যদি 70 ডেসিবেলের বেশি শব্দের ভিতরে 1 ঘন্টা অবস্থান করে তাহলে তার অস্থায়ীভাবে হেয়ারিং লস হতে পারে বা বধিরতার দিকে যেতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, অসুস্থ রোগী যারা আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়, এবং প্রাণী এবং উদ্ভিদগুলো এই ধরনের শব্দ নিতে পারে না এবং তারাও নানা ধরনের রহস্যজনক আচরণ করে, তারা ভয় পায় এবং এই ধরনের এলাকা থেকে দূরে চলে যায় এবং অনেক সময় তারা আর ফিরে আসে না। শুধু মানুষ নয়, হঠাৎ করে বেড়ে যাওয়া শব্দ ও বায়ু দূষণে আতঙ্কিত হয়ে পড়ে অন্য প্রাণীরাও। প্রাণ হারায় অসংখ্য উপকারী পশু পাখি ও পোকামাকড়। এতে প্রতিবেশ ব্যবস্থা ভেঙে পড়লে পরাগায়ন ব্যাহত হওয়া সহ নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়। মানুষই তার শেষ ভুক্তভোগী হবে বলে জানান বিশেষজ্ঞরা। ঘটনাটি ২০২৪ সালের। সাধারণত যেহেতু গবেষক, আমাদের জীবনে শীত, গ্রীষ্ম, বর্ষা, নববর্ষ, ঈদ, আনন্দ কোনো কিছুই থাকে না, গবেষণার মধ্যেই একটা বড় অংশ আমাদের পার করতে হয়। হঠাৎ করে ৩১ জানুয়ারি রাতবেলা, মানে ১ জানুয়ারি ২০২৪ অলরেডি শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে চারপাশ থেকে কিচিরমিচির শব্দে মানে ভরে যাচ্ছে। জানালাটা খুলে যেটা দেখলাম, আমি তখন শহীদ মিনারের পাশে একটি কোয়ার্টারে থাকতাম। হাজার হাজার চিল সেই মানে পুরো আকাশ জুড়ে উঠছে, আতঙ্কে উঠছে। চারপাশ থেকে মানুষের সেই পৈশাচিক আনন্দের আতশবাজি ফুটছে, শব্দ হচ্ছে, ফানুস উঠছে, আর এই চিলেরা, এই পাখিরা মানে নিজেদের জীবন বাঁচাতে আকুতি করছে মানব জাতির কাছে, কিন্তু সেই মানব জাতি কোথায় ছিল তার মানবতা? ২৪ সনের আমরা যদি
নববর্ষ উদযাপনের পরের অনেক পত্রিকায় আমরা দেখেছি যে পাখিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আলোচনায় এসছে যে পাখি আলো এবং শব্দ দুটোই পাখির জন্য বিপর্যয়কর। এত বিশাল আয়োজনের শব্দ উৎপাদন করা হয় 1 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, যেটা আসলে ঢাকা শহরের আমরা যারা থাকি, ঢাকা শহরে পশু পাখি আছেই বা কয়টা? আমরা যদি এইভাবে উৎপাত করে ওদেরকে তাড়িয়ে দিই বা ওদেরকে মৃত্যুর কারণ ঘটাই, এইটা আমাদের আসলে বিবেচনার বিষয়, নিজেদের একটু বিবেচক হওয়া দরকার। সাধারণত পরপরাগী ফুল যারা, হ্যাঁ, তাদের পরাগায়নের জন্য বাহক দরকার হয়, ভেক্টর দরকার হয়। সেই ক্ষেত্রে পশু পাখি, অ্যানিম্যাল এবং হানি বিস, বাটারফ্লাইজ, ইনসেক্ট এদের দরকার হয়। এখন কোনো একটা ইকোসিস্টেম যদি কোনো শব্দ দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেখান থেকে সিকিউরিটির কারণে সে সকল পশু পাখি, বন্যপ্রাণী, ইনসেক্ট, হানি বিস, বাটারফ্লাইজ সবাই কিন্তু স্থান ত্যাগ করে, তার সিকিউরিটির জন্য সে চলে যায়। তাহলে এই যে উদ্ভিদের যে পরাগায়ন, হ্যাঁ, পরপরাগী উদ্ভিদের পরাগায়ন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত হলে সেখানে আবার উৎপাদন কমে যাচ্ছে। আমরা সবাই জানি আমাদের যে কৃষিক্ষেত্রে উৎপাদন, হ্যাঁ, ম্যাক্সিমাম কিন্তু এই পরাগায়নের উপর নির্ভর করে। সেই পরাগায়ন না হলে আমাদের উৎপাদন হবে না। আমরা সবাই জানি উদ্ভিদের পাতা হচ্ছে খাদ্য তৈরির কারখানা। আমরা সবাই জানি সেখানে থাকে সবুজ বর্ণকণিকা। কোনো কারণে যদি উদ্ভিদের পাতা যদি ব্লক হয়ে যায়, তাহলে সূর্যের আলো সেখানে পড়ে যে খাদ্য উৎপাদন করবে, সে খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। সে খাদ্য উৎপাদন যদি ব্যাহত হয়, তাহলে কি হবে? তাহলে উদ্ভিদ নিজে খাদ্য কম পাবে। আমরা জানি আমরা সকল জীবেরা উদ্ভিদের উৎপাদিত সে খাদ্যের উপর নির্ভর। তখন আমরা যারা নির্ভরশীল, তারাও আস্তে আস্তে খাদ্যের জন্য ঘাটতিতে ভুগব। পরিবেশ সংক্রান্ত আইনগুলোর পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনেও আতশবাজি বা পটকার ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলছেন আইনজ্ঞরা। আইনের প্রয়োগের পাশাপাশি মানুষকে মানবিক হওয়া প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শব্দ দূষণ, আতশবাজি, ফানুস, এগুলো সবগুলোর বিরুদ্ধে অনেক আগে থেকে আমাদের আইন কানুন ছিল। আমাদের আইন কানুনে কোনো ঘাটতি নেই। এবং আমরা যদি দেখি 1884 সালে একটা বিস্ফোরক আইন আছে আমাদের, ওটার মধ্যে বলাই আছে আতশবাজির যে উপাদানগুলো, আতশবাজি আমদানি রপ্তানি মজুদ, এগুলো নিষিদ্ধ। এভাবে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে, পরিবেশ আইন আছে, এবং এই আমাদের পেনাল কোডেও অনেক যে উৎপাত সৃষ্টি করে কাউকে ডিস্টার্ব করলে সেটার জন্য আইন আছে। এবং এই আইনগুলো থাকা সত্ত্বেও, মানে এই আইনগুলো শুধু আইন আছে তা না, শাস্তি এবং জরিমানার বিধানও আছে। কাউকে গ্রেপ্তারের বা শাস্তি দেওয়ার বা আইন প্রয়োগের কোনো ব্যবস্থা আমাদের কোনো উদাহরণ ডিএমপি বা দেশের কোথাও সৃষ্টি করা হয়নি। তো দেখা যাচ্ছে আইন আছে, কিন্তু প্রয়োগের অভাবে কোনো একটা নজির স্থাপন হচ্ছে না। যখন আমি ডিপলি স্লিপে আছি 11টা থেকে 4টার মধ্যে, তখন আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। কার ঘুম ভাঙছে? বয়োবৃদ্ধ যারা, শিশু যারা আর্লি বেড যায় তারা। তো এটা তো আমার অধিকারের উপরে হরণ। তো এটা একেবারেই অধিকার বিরোধী কাজ। সেকেন্ড হচ্ছে সেফটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি নিজে তার কম বেশি ভিকটিম। আমি আমার পৈতৃক বাড়িতে থাকি পুরনো ঢাকায়। আমাদের বাড়িতে ছাদ বাগান আছে। আমি প্রতি 31st নাইটে 11টা থেকে রাত 2টা পর্যন্ত ছাদে বাগানে থাকি। কারণ কোনো একটা ফানুস যদি আমার বাগানের উপরে এসে পড়ে, আমার শখের বাগানটা শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন? এবং আমার বাসার থেকে আশেপাশে, এমনকি ঢাকা শহরে অজস্র বস্তি আছে। কোনো বস্তির উপরে যদি এরকম ঘুমন্ত অবস্থায় একটা ফানুস গিয়ে পড়ে, আপনি চিন্তা করে দেখেন, প্রোটেক্টেড জায়গায় আগুন লেগে যায়, আর আনপ্রোটেক্টেড জায়গায় কী হবে? ক্যান ইউ ইমাজিন কী পরিমাণের থ্রেট অ্যান্ড ডেঞ্জার এটা? সুতরাং যে কোনো সেফটি গ্রাউন্ডে এটা করা যাবে না। ঘুমাচ্ছে যে পাখিটা, তাকে আপনি কেন বিরক্ত করছেন? তার ভিতরে কেন একটা বিড়ালের গল্প শুনলাম, আর এমনকি আপনারা বললাম যে মাইগ্রেন্ট বার্ড যারা, তাদের ট্র্যাক চেঞ্জ করে ফেলেছে। হ্যাভ ইউ এভার থিঙ্ক এখান থেকে কত ফ্লাইট যাচ্ছে উপর দিয়ে, কত প্লেন যাচ্ছে, কত যাচ্ছে, তাদের তো কোনো ট্র্যাকিং নেই। কোন ফানুস গিয়ে কার সাথে কী হবে? বড় বড় বিল্ডিং হলে উপরে কিন্তু প্ল্যানার জানে এটা লাইট জ্বালিয়ে রাখে। আনকন্ট্রোল ফায়ার। এটা যে আগুন নিয়ে খেলার একটা গল্প শুনি না, এটা আগুন নিয়ে সিনেমিনি খেলা। এই আগুনকে যেন ছড়িয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হবে। ফাইনালি যেটা পয়েন্ট আমার, হুইচ ইজ ভেরি সেন্সিটিভ, দ্যাট ইজ এ কালচারাল ডিসঅর্ডার, কালচারাল যেটাকে আমরা বলি থ্রেট। এই সমাজের তো একটা সুনির্দিষ্ট কালচার আছে। আপনি বলুন তো, বিশ্বের কোন দেশে গণভাবে এইরকমভাবে ফায়ার ওয়ার্ক করে?
প্রতিটা দেশে একটা সেন্ট্রাল লোকেশন থাকে। 2022 সালের বর্ষবরণে ফানুস থেকে 100টি অগ্নিকাণ্ড ঘটেছে। আতশবাজি ও পটকার শব্দে হার্ট অ্যাটাকে এক শিশুর মৃত্যু হয়। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে গেলেও 2024 সালের বর্ষবরণেও অন্তত 25টি অগ্নিকাণ্ড ও একজনের মৃত্যুর ঘটনা ঘটে। ক্ষণব্যাপী হয়। আমরা সাধারণত কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।